বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিয়ারজি অ্যান্ডেল উচ্চ বিদ্যালয়ের লাইভ অনলাইন ক্লাসে এই স্কুলের যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক উপভোগ করছেন, অংশগ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে লাইভ অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ ফরিদ আহমেদ, মুন্সিয়ারজি অ্যান্ডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কম্পিউটার, ফরিদগঞ্জ, চাঁদপুর। বই থেকে বুঝতে পারছো আজকে আমরা আমাদের রুটিনও দেওয়া আছে। আজকে আমাদের অষ্টম শ্রেণীর কবিতা বাংলা পদ সাহিত্য কণিকা নিয়ে আলোচনা করা হবে। তো এই রুটিন অনুযায়ী সবাই প্রস্তুতি আছো ইনশাল্লাহ। আমরা আজকে এই ক্লাসটা সার্থক ও সুন্দরভাবে পরিচালনা করতে যাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে আমরা একজন ব্যক্তি সম্পর্কে একটু জানতে চাই। তার নাম হলো ক্ষুদিরাম। আমরা অনেকেই জানি ক্ষুদিরাম বোস, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কনিষ্ঠতম একজন বিপ্লবী শহীদ। কেন শহীদ হয়েছেন আমরা একটা ভিডিও লক্ষ্য করি, উপভোগ করি। চলো আমরা এই ভিডিওটা একটু সুন্দরভাবে একটু উপভোগ করি। Based on this, Khodiram has been sentenced to be hanged by the neck until dead. ধন্যবাদ বন্ধুরা। আমরা ভিডিওটাতে যা দেখলাম যে ক্ষুদিরাম বোস তিনি স্বদেশী আন্দোলন করার জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তিনি বড়লাটকে মারতে গিয়ে তিনি বড়লাটকে মারতে পারেন নাই, যার জন্য তার বিচার হয়, তার জন্য ফাঁসি হয়। স্বদেশ দেশের মায়ার জন্য তিনি তার জীবনটা কী করেন, উৎসর্গ করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ক্ষুদিরাম ছিলেন এই স্বদেশ প্রেমের যেই চেতনা আমরা আজকে তাকে আমরা দেখলাম। ঠিক এই স্বদেশের প্রতি চেতনার জন্য আমাদের অষ্টম শ্রেণীতে একটা কবিতা আছে, স্বদেশ প্রেম ভিত্তিক সুন্দর একটা কবিতা। মা, দেশকে মা হিসাবে যিনি সম্বোধন করছেন, এরকম একটা কবিতা আছে, বঙ্গভূমির প্রতি। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা সহজে বুঝতে পারছি আমাদের আজকের পাঠটা হলো অষ্টম শ্রেণীর কবিতা বঙ্গভূমির প্রতি, লিখছেন মাইকেল মধুসূদন দত্ত।
আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা থেকে আমরা আজকে যে জিনিসগুলো আমরা জানতে পারবো, কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, অপরিচিত শব্দ দিয়ে অনুচ্ছেদ তৈরি করতে পারবে এবং কবিতার যে প্রতিপাদ্য বিষয়, কবিতা মাতৃভূমির প্রতি কবির যে বিনয় ও দায়িত্ব চেতনা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করতে পারবে আজকের এই কবিতাতে। স্বদেশের প্রতি বিনয় ও দায়িত্ব চেতনা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শুরুতে আমরা কবি পরিচিতিতে চলে যাই। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো আমরা এই একটা জ্ঞানমূলক প্রশ্ন এই জায়গাতে পেয়ে যেতেও পারি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অন্যতম প্রথা বিরোধী লেখক। এটা খেয়াল করতে হবে, এখানে একটা প্রথা বিরোধী লেখক, তার কাছে কুসংস্কার গ্রাহ্য ছিল না। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন রচনা করে চিরস্মরণীয় হয়েছেন। শৈশব থেকে তিনি কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেন বিলেতে না গিয়ে কবি হওয়া যাবে না। এখানে আমরা একটা কথা চিন্তা করি, কবি তখন কিন্তু তৎকালীন সময়ে শিক্ষা, দুই ধরনের শিক্ষা ছিল। একটা ধর্নাঢ্য পরিবার যারা ছিল তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আর যারা ছিল তারা তাদের সংস্কৃত বাংলা শিক্ষা নিয়ে তারা ছিল। তে মহাকবি মধুসূদন তার অ্যাম্বিশন ছিল তিনি ইংরেজি সাহিত্যের উপরে তিনি অগাধ জ্ঞান অর্জন করবেন, যার জন্য তিনি ইংরেজি স্কুল বা ইংরেজি কলেজে তিনি পড়ালেখা করেন। তা তিনি চিন্তা করলেন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিলেত যেতে হবে। তার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে, যদি তিনি প্রতিষ্ঠিত হতে চান তাহলে তার বিদেশ যাইতে হবে, যার জন্য তিনি ধরে নিয়েছেন তিনি বিদেশে চলে যাবেন এবং ইংরেজি সাহিত্যের উপরে তিনি রিসার্চ করবেন, চর্চা করবেন। এই আশায় তিনি কি করেন? খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তার নিজ ধর্ম ত্যাগ করেন, প্রতিষ্ঠা পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম। তিনি 1942 খ্রিস্টাব্দে, খেয়াল রাখবা আমাদের বইয়ে কিন্তু এই তথ্যটা নাই, অষ্টম শ্রেণী, খেয়াল রাখবা যে 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এটাও একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, মাইকেল মধুসূদনের ফলে খ্রিস্টান হওয়াতে তার নামটা কি হয়ে যায়? তিনি নামের পাশে তিনি মাইকেল টাইটেলটি সংযুক্ত করেন। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলা সাহিত্য রচনা ব্রত হন। তিনি ইংরেজ যাওয়ার পরে যখন দেখলেন তিনি ততটুকু সফলতা অর্জন করেন নাই, তখন তিনি আবার মন স্থির করেন না, তিনি আবার বাংলা সাহিত্যে ফিরে আসবেন, বাংলা সাহিত্যের জন্য কিছু একটা করবেন। তিনি বাংলা, ইংরেজি ছাড়াও হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত অনেকগুলো ভাষায় পারদর্শী ছিলেন। তিনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য, বাংলার প্রথম মহাকাব্য যেটা আজ পর্যন্ত আগে কেউ তৈরি করেন নাই, মাইকেল মধুসূদন দত্ত তৈরি করেছেন, যেটার নাম হলো মেঘনাদ বধ কাব্য। তার রচিত প্রহসন, একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়ে রো, নাটক স্বামীষ্টা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরঙ্গনা, চতুর্দশপদীতা নামে বাংলা সনেটের রচয়িতা করেন। আরেকটা উল্লেখযোগ্য, তাকে সবচেয়ে যেই জিনিসটা আরও বেশি অমর করে রাখছেন, তিনি বাংলা সাহিত্যের সনেট তৈরি করেছেন। সনেট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সুযোগ আছে ওইটা নিয়ে আলোচনা করব। তাই আমরা ধরে নেই উনি চতুর্দশপদী কবিতা, যেটা বাংলা সাহিত্যের জনক বলা যায় তাকে, তিনি এটা তৈরি করেন। এই মহান স্রষ্টা 1873 খ্রিস্টাব্দে কী করেন? কলকাতায় মৃত্যুবরণ করেন। এ হলো আমাদের কবির পরিচয়। আমাদের আরও ওনার পরিচয়ের শেষ নেই, ওনার পরিচয়, ওনাকে নিয়ে স্টাডি করার জিনিস, এই সংক্ষিপ্ত আমরা একটা পরিচয় দিলাম। এখন বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত এটা তথ্য প্রতিবারের মতো আমরা এটা করে থাকি, আজকেও এর ব্যতিক্রম নয়।
এই তথ্যটা আমরা এই ক্লাস শেষে কি করব, আবার পরিচিতিটা পড়ব এবং এই তথ্যটা পূরণ করব, এই ছকটা আমরা পূরণ করব। পূরণ করে তোমরা কি করবা, আমার ইনবক্সে পাঠিয়ে দিবা, এই তথ্যটা আমি দেখে দেব। তাহলে এই তথ্য ছকটা আমরা পূরণ করব আবার ক্লাস শেষে আমরা এটা দেখে। এই কবিতা পড়তে গেলে আমরা নতুন কিছু শব্দ পাবো, হয়তো কারো কাছে জানা, কারো কাছে অজানা, কারো কাছে নতুন, কারো কাছে পুরাতন। দেখি আমরা কি কি শব্দ পাই এই কবিতার মধ্যে। মিনতি মানে বিনীত প্রার্থনা করা, মিনতি হতো প্রার্থনা। কোকোনট, কোকোনট লাল পদ্ম, কোকোনট আমরা লাল পদ্ম শুনেছি, কিন্তু এটার নাম যে কোকোনট আজকে বোধহয় অনেকেই জানলাম। নীর অর্থ পানি বা জল। আরেকটা দিকে মক্ষিকা, মাছি, মক্ষিকা হলো কি মাছি। বর, আমরা অনেক সময় ওই যে বিয়ের বর চিন্তা করি, আসলে বর অর্থ এই যে আশীর্বাদ। কারো কাছে কিছু চাওয়া, চাইলে সে দিবে, এরকম এই জিনিসটাকে বলা হয় কি আশীর্বাদ, বর, বর দাও। মানস, মন, মন হৃৎপিণ্ডতে, যেটা মানুষের মনটা অনেক সময় আমরা বলি না কোমল হয়ে যায়, মানুষের মনটা অনেক শক্ত হয়ে যায়, হৃদয় অনেক কঠিন আমরা বলি অনেক সময়, হ্যাঁ, এটাই হলো মানস। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে, এখানে কিছু শব্দ আমরা নতুন পেলাম, কোকোনট, বর, মিনতি, মানস, নি। তোমরা আজকেও এই কাজটা করতে পারো, যেহেতু এখন স্কুল বন্ধ, অজস্র সময় তোমাদের কাছে আছে, এই সময় আমরা একটু পড়ালেখার পেছনে আমরা একটু ব্যয় করি। এই শব্দগুলা দিয়ে তোমরা কি করবা, পারতপক্ষে 2, 3, 4টা লাইনের একটা অনুচ্ছেদ তৈরি করবা, একটা কাহিনী তৈরি করবা। কাহিনী তৈরি করে তোমার অভিভাবককে এটা দেখাবা। যদি অভিভাবক যদি সময় দিতে না পারে, তোমার সিনিয়র বাড়িতে যারা আছে তাদেরকে এই অনুচ্ছেদটা দেখিয়ে নিবা। ঠিক আছে বন্ধুরা, আমরা মূল কবিতায় এখন চলে যাই। খুব সুন্দর দেশের প্রতি তার যেই মমত্ববোধ, কীভাবে মমত্ববোধ প্রকাশ করেছেন, আমরা আজকে এই কবিতা থেকে আমরা দেখে নেব। বঙ্গবন্ধুর প্রতি প্রথম যে 4টা চরণ আমরা দেখতেছি, রেখো মা দাসের মনে, রেখো মা, এখানে মা বলতে কাকে বোঝানো হয়েছে, দেশ। মাইকেল মধুসূদন দত্ত এই মাকে তার মাতৃভূমিরকেই বুঝাইছেন যে রেখো মা দাসের, মানে দাস বলতে তিনি নিজে, কবিকে তিনি এতটুকু নিচে নামিয়ে ফেলছেন জন্মভূমির কাছে, কবিকে দাস হিসাবে তিনি সম্বোধন করলেন। তিনি দাস, একেবারে নিচে, একেবারে নত, একেবারে দাসরা সমাজে যেরকম একেবারে একটু শ্রেণীতে, একটু নিচু শ্রেণীতে আছে, ঠিক তদ্রূপ দেশের কাছে তিনি একেবারে নিচু হয়ে গেছেন। রেখো মা দাসের মনে, এই মিনতি করি পদে, এটাই তিনি কি করতেছেন, কামনা করতেছেন। কোথায়, পায়ে, দেশের মাটিতে, পদে বলে মানে পা, পদে মানে পায়ে। এখন পায়ে বলতে কিভাবে করে, রেখো মা দাসের মনে মিনতি করি এই পদে, দেশের মাটিতে তিনি একেবারে নুয়ে গেছেন, প্রার্থনা করতেছেন, দেশের কাছে তিনি চাচ্ছেন। কি চাচ্ছেন, এই চাইতে গিয়ে যদি সাধিতে মনের স্বাদ, তিনি যে জিনিসটা দেশের কাছে সাধতে চাইতেছেন, সাধিতে মনের স্বাদ, গড়ে যদি পরমাদ, তিনি যে জিনিসটা দেশের কাছে উপস্থাপন করতে যাচ্ছেন, দেশকে বলতে চাচ্ছেন, মনের ইচ্ছা প্রকাশ করতে যাচ্ছেন, এই প্রকাশ করতে গিয়ে যদি কোনো পরমাদ যদি হয়ে যায়, পরমাদ বলতে বোঝানো হচ্ছে ভুল ভ্রান্তি, হ্যাঁ, যদি কোনো পরমাদ হয়ে যায়, মধুহীন করোনা কো তব মন ককনদে, মধুহীন করোনা গো তব মন ককন, যদি কোনো দেশের কাছে, যদি মায়ের কাছে কোনো মিনতি করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে ফেলেন, তাহলে তাকে মধুহীন করোনা গো তবে মন ককনদ, মন ককনদ অর্থ হলো
পদ্ম ফুল, পদ্ম ফুল, মনোকোকোনাট হলো পদ্ম ফুল। এই যে পদ্ম ফুল আমরা দেখতে পাচ্ছি, কোকোনাট, পদ্ম ফুলের ভিতরে কিন্তু মধু থাকে, যেটা ভ্রমররা এই পদ্ম ফুলের থেকে মধুটা নিয়ে যায়, আহরণ করে। এই পদ্ম ফুল থেকে এই যে মধুহীন করোনা, যাতে এই পদ্ম ফুলের ভিতরে যে হৃদয়ের ভিতরে যে মধুটা থাকে, এই মধুটা যাতে পদ্ম ফুল যাতে ফেলে না দেয়, সেরকম কবির আকাঙ্ক্ষা মধুহীন করোনাকেও মনোকোকোনাট, মানে এই দেশ থেকে তাকে যাতে বিচ্ছিন্ন করে না দেয়, তিনি এই জিনিসটাই চাচ্ছেন, মধুহীন যাতে না করেন, মানে তাকে যাতে তিনি যেই মিনতি করুক দেশের কাছে, ওই মিনতিটা যাতে যদিও ভুল হয়ে যায়, দেশ তাকে যাতে না করে, এই ত্যাগ না করে, এই জিনিসটা তিনি প্রথমেই দেশের কাছে চেয়ে নিয়েছে। কারণ প্রবাসে দৈবের বসে, একটু খেয়াল করি আমরা, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এই দেহ আকাশ হতে নাহি খেত তাহে। আমরা রাতের বেলা অনেক সময় দেখি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে, নাকি? যেহেতু মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বার্সাই নগরীতে দীর্ঘদিন, ইংল্যান্ডে, বিভিন্ন ইটালিতে, বিভিন্ন জায়গায় রয়েছেন, ওইখান থেকে প্রবাসে দৈবের বসে যদি কখনো প্রবাসে থেকে তিনি যদি মরে যান মানে জীব তারা যদি খসে, মানে দেহের থেকে যদি প্রাণটা হলো তারা, আর পুরা দেহটাকে তিনি বুঝিয়েছেন কি জীব। এই যে আকাশ থেকে যখন মাঝে মাঝে কি চলে যায়, এই তারা ছুটে, এই যে তারা ছুটা দেখতেছি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ঠিক তদ্রূপ মানুষের দেহ থেকে যদি মধুসূদন দত্ত যদি প্রবাসে থেকে যদি তার দেহে থেকে যদি প্রাণটা চলে যায়, হ্যাঁ, তারপরও এই আকাশ হতে নাই খেত থাকে, মানে এই আকাশ থেকে তিনি যদি মৃত্যু বরণও যদি করেন, তাহলেও তার কোনো দুঃখ থাকবে না। মানে এই প্রবাস থেকে যদি তার দেশ তাকে যদি মনে রাখে, তাহলে যদি দৈবের বসে কখনো হঠাৎ যদি তিনি মৃত্যুবরণ করেন, তারপরও তার কোনো আক্ষেপ বা দুঃখ থাকবে না। তার কারণ হলো জন্মিলে মরিতে হবে। আমরা প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করতে হবে, আবার কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অমর এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ অমর হন নাই, কিন্তু অমর হয়েছেন ভিন্নভাবে, কাজ দিয়ে অমর হয়েছেন। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারতেছি জন্মিলে কি করতে হবে, মরিতে হবে। চিরস্থায়ী কবে নীর, হায় রে এ জীবন নদে। চিরস্থায়ী কবে নীর, হায় রে জীবন নদে। তার এই কথা দিয়ে বোঝা যাচ্ছে এই যে এই পানি কখনো চিরস্থায়ী নেই, সে এক জায়গায় থাকে না, সে চলমান। হ্যাঁ, ঠিক তদ্রূপ মানুষের জীবন নদ বলতে বোঝানো হয়েছে কি, মানুষের জীবনটাও চলমান। কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তার যাইতে হইতে, তো ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা লাভের জন্য তিনি কোথায় গেছেন, বিদেশে গেছেন। তার মানে জীবন নদ, এই জীবনটাকে নদের সাথে তুলনা করা হয়েছে, যে জীবনটা আসলে চলমান, বিভিন্ন ঘটনার মাধ্যমে এই জীবনটা পরিচালিত হয়। এই পানি যেরকম চিরস্থায়ী নেই, মানুষের জীবনটাও কিন্তু এরকম চলমান, পানির মতো। কিন্তু যদি রাখো মনে, তিনি দেশকে আবার বললেন, মা তুমি যদি আমাকে মনে রাখো, আমি ডরি না সমনে। সমনে বলতে যে আমাদের দেবতা, মৃত্যু দেবতা যমদূত যাকে বলে, তুমি যদি আমাকে অভয় দাও, তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে আশ্রয় দাও, তাহলে আমি পৃথিবীর অন্য কোনো কিছুই আমি ডরাই না। কিন্তু যদি মনে রাখো, আমি এই যমদূতকেও আমি ডরাই না, ভয় পাই না, যদি তুমি আমাকে মনে করো, মনে রাখো। মক্ষিকাও গলে না পড়িলে অমৃত হ্রদে। এই দেশ তুমি এতই মধুর, হ্যাঁ, যেমন আমরা মাছি, যেমন একটা মাছি মিষ্টির মাঝে যদি, শিরার মাঝে মিষ্টির মাঝে যদি পড়ে, দেখা যায় কি সে আর এখান থেকে উঠতে পারে না।
গলে যায়, সে ওইটার ভিতরেই তলিয়ে যায়। কিন্তু তোমার আমার এই দেশটা মা, তুমি এতটুকু অমৃত হ্রদ, তে তোমার এখানে গলার কোনো সুযোগ নাই। যেমন আমরা একটু দেখি, মক্ষিকাও একটু দেখি, মক্ষিকাও গলে না হ্রদে। এই যে মক্ষিকা মাছি তোমার এই যে এখানে পড়ে, কিন্তু ওই গলে পড়ে যায় না, সে আবার উঠে যেতে পারে এই অমৃত হ্রদের থেকে। ঠিক তুমিও এরকম, যে তোমার এখানে এই পড়েও কেউ এই দুঃখ বা কষ্টে থাকবে না। ধন্য নরকুলে, তিনি আবার বলেন, সেই ধন্য নরকুলে লোকে যাকে নাহি বলে মনের মন্দিরে সেবে সর্বজন। তিনি আরেকবার বললেন, আমি তো অভাগা, হ্যাঁ, আমি এই নরকুল বলতে কি বুঝেছে, এই দেশের জনগণের মাঝে কেউ সেই সবে সর্বজন। আমরা দেখি মনের মন্দিরে আমাদের দেশে যারা আজকে বিরাজমান করতেছেন, ওনারা সেই ধন্য নরকুলে, যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে মনের মন্দিরে আমরা রাখছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া পাশাপাশি অনেক ব্যক্তিবর্গকে আমরা রাখছি, ক্ষুদিরাম বোস, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ। এদেরকে সর্বজন, সবসময় মানুষ তাদেরকে কি করেন, মনের মন্দিরে তারা আসনে আসীন করেছেন। এখন কবির প্রশ্ন, আমার তো কিন্তু কোনো গুণ আছে, কিন্তু কোন গুণ আছে আমার? আমি যে দেশের কাছে যে কোনো কিছু চাইবো, যাচিব তব কাছে, দেশের কাছে কোনো জিনিস যে চাইবো, আমি অমর হয়ে থাকবো, এখন তো আমার তো কোনো গুণই নাই। ওনাদের যে গুণে গুণান্বিত হয়ে তারা আজকে মনের জনগুলে নরগুলে মনের মন্দিরে আছে, কিন্তু কোনো গুণ নাই আমার। হেন অমরতা আমি কহ গো শ্যাম জন্ম দে। আমি কিভাবে অমরতা লাভ করতে পারি? শ্যামা জন্ম দে, মানে শ্যামল এই দেশটা, তিনি তার নিজের মাতৃভূমি শ্যামা জন্ম দে, শ্যামল এই দেশ, হ্যাঁ, তিনি অমরতা লাভ করতে চাইছেন। বলে দাও আমি কিভাবে আমি অমরতা লাভ করতে পারি। তিনি দেশের কাছে এটা জানতে চাইছেন। কিন্তু আমার কোনো গুণ নাই, আমি এমন কোনো কাজ করি নাই, তবে যদি দয়া করো। তিনি আবার মিনতি করতেছেন, প্রার্থনা করতেছেন দেশের কাছে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তিনি আবার দেশের কাছে বলছেন, তুমি যদি আমাকে যদি দয়া করো, আমার ভুলগুলো, আমার ভুল দোষ গুণগুলো ধরো, মানে আমার ভুলগুলো তুমি অ্যাভয়েড করো, মনে রেখো না। আমরা অনেক সময় সন্তানের ভুলগুলো কি করি, মনে রাখি না, হ্যাঁ, করে ফেলছে। ঠিক তদ্রূপ এই সন্তান মাইকেল মধুসূদন তার মায়ের কাছে আর্তনাদ জানিয়েছেন, আমার ভুল দোষগুলোকে তুমি কি করো, গুণ ধরে নাও, হ্যাঁ, অমর করিয়া বর দাও, সুবর দে। এখন তুমি আমার এই দোষগুলা, ভুলগুলাকে তুমি আমাকে ভুলে গিয়ে আমার যে কোনো গুণ ধরে, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। মানে সু দিয়া হলো সুন্দর, বর হলো আশীর্বাদ, দে মানে দেওয়া, ভালো আশীর্বাদ দেওয়া। দেশের কাছে তিনি চাইছেন একটা ভালো আশীর্বাদ চাইছেন, যাতে তিনি কি হইতে পারেন, অমর হইতে পারেন। এই তিনি তার নিজের দেশের কাছে একটা আশীর্বাদ চাইছেন, সু আশীর্বাদ। ফুটি যেন স্মৃতি জলে, তিনি যাতে সবসময় দেশের মাঝে ফুটে থাকতে পারেন, মানুষে বা মা যথা ফলে। তিনি এই দেশের মাঝে এরকম ফুটে থাকতে চেয়েছেন। পদ্ম ফুল যেরকম ফুটে মানুষে, ফুটি যেন স্মৃতি জলে, মানুষে মা যথা ফলে, মধু তামারস বসন্ত কি শারদে। মধু তামারস বলতে বোঝানো হয়েছে কি, এই যে পদ্ম ফুলের মতো তিনি মধুময়, মধু তামারস, এরকম তিনি দেশের মাঝে যাতে ফুটে থাকতে পারেন,
মরার পরও যাতে সবসময় তাকে খেয়াল রাখে, এই দেশ তাকে যাতে সবসময় খেয়াল রাখেন। কি বসন্তে কি শারদে, মানে মধুময় তামরস কি বসন্ত কি শারদে, মানে বসন্তকালও না শরৎকালও না, এই দুই কালে কিন্তু এই তামরস দেখতে পাই আমরা। কবির ইচ্ছা যে আমি এমনভাবে বেঁচে থাকতে চাই স্মৃতিতে, দেশের মানুষের স্মৃতিতে এমনভাবে বেঁচে থাকতে চাই যে কোনো বসন্ত কোনো বিশেষ ঋতুতে আমি বেঁচে থাকতে চাই না, সকল সময় যাতে আমি বেঁচে থাকতে পাই কি মধুরস কি শারদে। তো ধন্যবাদ। আমরা কবিতার শেষে চলে আসছি। তো এই কবিতা নিয়ে সামান্য কিছু আমরা একটু বলে নিই। কবি মধুসূদন দত্ত তিনি এই দেশের অমরত্ব লাভ করার জন্য, অমরত্ব বলতে বুঝিয়েছেন যে মৃত্যুর পরও যাতে তাকে এই দেশের মানুষ যাতে তাকে না ভুলে, এই মিনতি তিনি দেশের কাছে করেছেন, যার জন্য তিনি তার যে ভুলগুলো হয়েছে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছেন, এবং তিনি যাতে এই জনগণের কাছে এই সুবর একটা আশীর্বাদ চাচ্ছেন দেশের কাছে, এমন একটা আশীর্বাদ দাও মা যে আশীর্বাদে আমি এই দেশে এই স্মৃতিতে, সকলের স্মৃতিতে যাতে আমি থাকতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই কবিতা থেকে একটা বাড়ির কাজ নিয়ে নিই। বঙ্গবন্ধুর প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির যে শ্রদ্ধা ও একাগ্রতা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটা তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমার ইনবক্সে তোমরা একটা লিখে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবা যে বঙ্গবন্ধুর প্রতি কবিতা স্বদেশের প্রতি যে শ্রদ্ধা বা একাগ্রতা প্রকাশ করেছেন তা ব্যাখ্যা করে আমার একটা পৃষ্ঠা বা প্রয়োজনে দুটা পৃষ্ঠা লিখে বড় একটা কাগজে একটা পৃষ্ঠায় লিখলে হবে, স্ক্রিনশট দিয়ে নাম রোল নম্বর দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবো, আমি এটা কারেকশন করে দেবো। আর আরেকটা জিনিস, যেহেতু করোনাকাল বাসায় আসো, অনেক দুষ্ট চক্রের সাথে পরিচয় হইতেও পারে, যেমন আমরা অনেক সময় এই সময় অনেকেই যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খায়, একটা জিনিস খেয়াল রাখবো, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা খাওয়া। হয়তো কোনো বন্ধুর কাছে গেছো, সে আজকে একটা সিগারেট অফার করছে বা কিছু একটা অফার করছে, হ্যাঁ, তো এটার থেকে তুমি সামনে কিন্তু অনেক বিপদ তোমার জন্য অপেক্ষা করে। তো যার জন্য আমরা আসলে সকল মাদককে কি করব, না বলবো, নো, স্টপ। আর এটা কোনো আসলে বিজ্ঞান ভিত্তিক কোনো উপকার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এর থেকে বন্ধু আমরা একটু অবসর সময় কি করতে পারি, বাড়িতে আমরা বাগান করতে পারি, বাগান করতে পারি, তারপরে আমরা একটা খামার তৈরি করতে পারি। হ্যাঁ, তো এটি দেখবা তোমার এই নেশাটা, বই পড়তে পারি, এই নেশাগুলো কিন্তু উত্তম নেশা, এটা আমরা করতে পারি। হ্যাঁ, তো এই মাদককে আমরা সবসময় অলওয়েজ না, স্টপ। ধন্যবাদ সবাইকে, যারা উপভোগ করছেন তারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন।